আচ্ছা দেখো সবাই, ক্লাসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে কেউ একজন একটু কনফার্ম করো। আচ্ছা এখানে দেখো, তোমাদের যে অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এই অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। কেমন? এই অধ্যায়টা নিজে নিজে যদি শেষ করতে চাও এটা শেষ করা যাবে না। কারণ হলো এই অধ্যায়ের কিছু জিনিস আছে ডিফিকাল্ট, তবে বুঝে পড়তে পারলে জিনিসটা সহজ। ঠিক আছে, আজকে আমি একবারে এই অধ্যায়টা সহজ করে দিব তোমাদেরকে। খুঁটিনাটি জিনিসগুলো ডিসকাশন করব, যতক্ষণ পর্যন্ত পারি এই অধ্যায়টা একেবারে শেষ পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের কাছে এই অধ্যায়টা বেশ সহজ হয়ে যাবে। আর এই অধ্যায় শেষে, এটা ক্লাসটা শেষে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, সে পর্যন্ত একটু অপেক্ষা করো এবং মনোযোগ দিয়ে দেখো। এটা দেখার ক্ষেত্রে অবশ্যই বই নিয়ে বসতে হবে এবং তোমার খাতা নিয়ে বসতে হবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করবা। আর কোনো কারণে ধরো তুমি নোট করতে পারলা না, সেক্ষেত্রে অবশ্যই আমি পরবর্তীতে এই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব। সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, পরবর্তীতে তুমি পজ করে দেখতে পারবা। আচ্ছা দেখো, এখানে পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে এগুলা কিছু আছে মৌলিক এবং কিছু আছে যৌগিক। মৌলিক এবং যৌগিক। মৌলিক পদার্থ এই পর্যন্ত কয়টা আবিষ্কৃত হয়েছে? 118টা। এদের মধ্যে আবার কিছু আছে ধাতু, কিছু আছে অধাতু। তাহলে ধাতু কিভাবে চিনবো? এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি 1, 2, 3টা ইলেকট্রন থাকে তাহলে তারা ধাতু। এছাড়া নামের শেষে যদি আম থাকে, নামের শেষে যদি আম থাকে তাহলে ওই মৌলটা হলে ধাতু। যেমন ধরো সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলোর নামের শেষে কি আছে? আম আছে। তাহলে এই দুইটা ওয়েতে চিনতে পারো। আর অধাতু কারা? যাদের সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6, 7, 8টা ইলেকট্রন থাকে তারা হলো অধাতু। খুব সহজে মনে রাখা যায়। তাহলে এই যে নামগুলা, এগুলা কোথা থেকে আসছে? কিছু নাম আসছে ইংরেজি শব্দ থেকে, কিছু আসছে ল্যাটিন নাম থেকে। যেমন ধরো নাইট্রোজেন, এটা একটা ইংরেজি ভাষার শব্দ, এটার প্রথম অক্ষর হলো এন। তাহলে এটা কোথা থেকে আসছে? ইংরেজি ভাষা থেকে। আর সোডিয়াম, এটা হওয়া উচিত ছিল এস দিয়ে কিছু একটা, কিন্তু এস দিয়ে না, এটা ল্যাটিন নাম থেকে আসছে। এটা হলো নেট্রিয়াম থেকে আসছে, এই জন্য এটার প্রতীক হবে এনএ। তাহলে পরীক্ষা আসতে পারে যে প্রতীকগুলা কোথা থেকে আসে, এটা হলো ইংরেজি অথবা ল্যাটিন। এরপরে সংকেত এবং প্রতীক, এই দুইটা জিনিস নিয়ে অনেকে ঝামেলায় পড়ো। অক্সিজেন যদি আমি লিখি, এটা হলো তোমার প্রতীক। আর আমরা কি জানি? গ্যাসসমূহ হলো দ্বিপরমাণুক, মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণুক। তাহলে এটাকে যখন আমরা নর্মালি, এটা কিন্তু শুধু অক্সিজেন হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু যখনই সে বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন O2 আকারে লিখতে হবে। যেমন ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। একটা স্টুডেন্ট দুইভাবে জিনিসটা লিখতে পারে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। ঠিক আছে, এভাবেও লিখতে পারে, আবার এভাবেও লিখতে পারে, কিন্তু এই প্রসেসে লিখলে হবে না। কেন হবে না? কারণ হলো হাইড্রোজেন সমূহ সবসময় কি হিসেবে থাকে? দ্বিপরমাণুক হিসেবে।
দ্বিপরমাণুক মানে কি, দুইটা পরমাণু একসাথে থাকে। একইভাবে সেম ওয়েতে অক্সিজেন কি হিসেবে থাকবে, যেহেতু এটা গ্যাস তার মানে এটা দ্বিপরমাণুক হিসেবে থাকবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি তৈরি করে। তাহলে মৌলিক গ্যাস সমূহ দ্বিপরমাণুক। তাহলে অক্সিজেন, শুধু অক্সিজেন লিখলে এটা প্রতীক, কিন্তু অক্সিজেন O2 যদি আমি লিখি এটা হবে অণু এবং এটা হয় সংকেত। ঠিক আছে, তাহলে মোলের হবে প্রতীক আর যৌগের হবে সংকেত। যেমন ধরো পানির সংকেত কি, তাহলে আমি কি লিখবো, H2O। অক্সিজেনের প্রতীক কি, অক্সিজেন, কিন্তু অণু অক্সিজেনের সংকেত কি, তখন লিখবো আমরা O2। বোঝা গেছে কিনা? তাহলে কি কি অক্সিজেন গ্যাস, কি কি পরমাণুগুলা গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন ধরো প্রথম মৌল হলো হাইড্রোজেন, এটা গ্যাসিয়াস অবস্থায় থাকে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই মৌলগুলোকে যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন এদেরকে অবশ্যই কি হিসেবে লিখতে হবে, দুইটা পরমাণু একসাথে মিক্স করে লিখতে হবে। তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হলো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর হলো ক্লোরিন, এগুলা ক্লাস 8 এর বইতে আছে। ঠিক আছে, বাকিগুলা যদি নাও পারো সমস্যা নাই। এরপর হলো মৌলিক পদার্থ কোনগুলা, যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তারাই হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কারা, যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়াও অন্যান্য পদার্থ পাওয়া যায়। যেমন ধরো এই যে পানি, পানিকে ভাঙলে আমরা কি কি পাই, হাইড্রোজেন পাই আর একটা হলো অক্সিজেন পাই। তাহলে এটা হলো যৌগিক পদার্থ। এরপরে তোমাদেরকে যোজনী লেখা শিখাইছিলাম আমি। ঠিক আছে, যোজনী কিভাবে বের করে, যোজনী হলো সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3টা ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। আর যদি 4 5 6 7 অথবা 8টি ইলেকট্রন থাকে তবে তা থেকে কত বিয়োগ করতে হবে, 8 বিয়োগ করতে হবে। 8 বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, ওইটার যোজনী পেয়ে যাব। যেমন একটা খেয়াল করো, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তোমাদের মেইন বই থেকে আমি পড়াবো, অতিরিক্ত কিছু পড়াবো না, যা পরীক্ষায় আসবে শুধু তাই পড়াবো। হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন। হাইড্রোজেনের যোজনী কত, 1, ক্লোরিনের যোজনী কত, 1। তাই হাইড্রোজেন ক্লোরাইড আমরা কিভাবে লিখবো, HCl। ঠিক আছে, যেমন ধরো অ্যামোনিয়া, এটার সংকেত কি, NH3। তাহলে এখানে খেয়াল করো, নাইট্রোজেনের যোজনী কত, 3, এটা হাইড্রোজেনকে দিব, আর হাইড্রোজেনের যোজনী কত, 1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, NH3। এই সংকেতটা একটু মুখস্থ রাখবা যে এটা কিসের সংকেত, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। আচ্ছা, এরপরে খেয়াল করো মিথেন, অ্যামোনিয়া, এরপরে একটা সংকেত আছে মিথেন। ঠিক আছে, মিথেনের সাথে তোমরা পরিচিত, আমরা যারা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, অর্থাৎ লাইনের গ্যাস যারা ব্যবহার করি, এই গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। আমাদের দেশে যে গ্যাসটা পাওয়া যায় এখানে প্রায় 99% হলো মিথেন গ্যাস, বাকি আরো অন্যান্য গ্যাস পাওয়া যায়। তাহলে সাপ্লাইয়ের যে গ্যাসগুলো আছে এগুলাতে প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। তাহলে এটা একটা যৌগিক পদার্থ। তাহলে মিথেনটা কিভাবে গঠিত হয়েছে দেখো, CH4, কার্বনের যোজনী কত, 4, আর হাইড্রোজেনের যোজনী 1। তাহলে এই সংকেতগুলো তোমার মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, তুমি যদি যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে খুব সহজে এই সংকেতগুলা মনে থাকবে। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা, CH4। এরপরে কোন কোন মৌল আছে যাদের একাধিক যোজনী থাকতে পারে। ঠিক আছে, এগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে তোমাদেরকে। যেমন ধরো কার্বন, এটা হলো 2 এবং 4। ঠিক আছে, তারপরে ধরো সালফার, এটা 2 এবং 4। এরপরে আছে কপার, ঠিক আছে, এটা পারমাণবিক সংখ্যা হলো 29। আমরা যেটাকে তামার তার বলি, বা আমাদের যে বৈদ্যুতিক লাইনগুলো আছে এই বৈদ্যুতিক লাইনের ভিতরে যে তারটা থাকে এটা হলো তামার তার। ঠিক আছে, এটাকে আমরা বলি কপার। তাহলে এটার সংকেত কি হবে, Cu, এটার যোজনী হয় 1 এবং 2। এরপরে আমাদের খুব প্রচলিত যে লোহা ব্যবহার করি আমরা, এই লোহাকে বলা হয় আয়রন। ঠিক আছে,
এই আয়রনের যোজনী হলো 2 এবং 3। এরপরে লেড আছে, আমরা যে সীসা বলি, এই সীসাকে আমরা আমাদের কেমিস্ট্রির ভাষায় বলি লেড। ঠিক আছে, এই লেডের যোজনী হয় 2 এবং 4। এরপরে আছে টিন, এটার যোজনী হয় 2 এবং 4। তাহলে এই কয়েকটা যদি তুমি একটু আলাদাভাবে মুখস্থ করে নাও, এই কয়েকটা আলাদাভাবে যদি মুখস্থ করে নাও, তাহলে আর সমস্যা থাকবে না। কেমন? আচ্ছা, এখানে আর একটু আমরা মিক্স করে নিই, একটু যোগ করে নিই। এ ইউ, এটা হলো গোল্ড। ঠিক আছে, আমরা যে স্বর্ণ বলি, তাই এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ ইউ। তাহলে এটা হলো তোমার যোজনী হলো 1 এবং 2। তাহলে এটা কিসের? আয়রন। এগুলো আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আয়রন, এটা হলো কপার। এরপরে এটা হলো লেড, এটা হলো টিন, এটা হলো অরাম বা গোল্ড, এটা হলো গোল্ড বা আমরা যেটাকে স্বর্ণ বলি। ঠিক আছে, এই কয়েকটা তুমি আলাদাভাবে মুখস্থ করো। কেমন? তাহলে এই কয়েকটা মুখস্থ করলে আশা করি আর একাধিক যোজনী নিয়ে প্রবলেম থাকবে না। তাহলে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকতে পারে, এই একাধিক মৌলের যোজনীগুলো আমি আলাদাভাবে লিখে দিলাম, এগুলো একটু আলাদাভাবে মুখস্থ করতে হবে। এরপরের পৃষ্ঠায় দেখো, পৃষ্ঠা নাম্বার হলো 77। ঠিক আছে, এগুলো তোমাদেরকে শিখাইছি আমি। তোমরা যোজনী কিভাবে বের করবা, যোজনী বের করার ক্ষেত্রে আবারও বলতেছি, সর্বশেষ শক্তি স্তরে যদি 1 2 3টা ইলেকট্রন থাকে তবে সেটাই তার যোজনী। যেমন ধরো সোডিয়াম, সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, তাহলে এই একটাই হলো তার যোজনী। যেমন ফসফরাস, এটার পারমাণবিক সংখ্যা কত? 15, 2 8 এবং 5। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 5টা। 5টা থাকলে নিয়ম কি? 8 থেকে বিয়োগ দিতে হয়, তাহলে কত হবে? 3। বোঝা গেছে কিনা? দেখো, তাহলে এগুলো একটু আলাদাভাবে শিখে নিবা। এরপরে তোমাদেরকে যৌগমূলকও শিখাইছিলাম, যৌগমূলক তারপরে আমি আর একটু আলোচনা করে দিই। যৌগমূলককে 2 ভাবে মনে রাখবা। ঠিক আছে, একভাবে মনে রাখা যায়, 2 ভাবে না। যেমন সালফেট, 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 এরপরে হলো সালফাইড, আর একটা হলো কার্বনেট। সালফেট, সালফাইড এবং কার্বনেট, এদের যোজনী কত? এদের যোজনী হলো 2, এদের যোজনী 2। আর এটা ছাড়া আরেকটা মনে রাখতে হবে যে যোজনী 3, যোজনী কত? 3, এটা হলো ফসফেট। ঠিক আছে, এটা যোজনী কত? 3, PO4 3-, ফসফেটকে লেখা হয় PO4 3-। তাহলে এটা যোজনী 3 আর এটা যোজনী কত? 2। এগুলা ছাড়া বাকি যা আছে সবগুলা যোজনী 1। তাহলে তুমি খুব সহজে যৌগমূলকগুলোর ক্ষেত্রে, এগুলো কি যৌগমূলকগুলোর ক্ষেত্রে, যৌগমূলকগুলোর ক্ষেত্রে এভাবে মনে রাখবা যে এই 3টা আগে মুখস্থ করবা, যে সালফেট, সালফাইড এবং কার্বনেট, সালফেট, সালফাইড এবং কার্বনেট। আর ফসফেটের হলো 3, সালফেট, সালফাইড, কার্বনেটের হলো 2 আর ফসফেটের হলো 3। এগুলো ছাড়া বাকি যেগুলো আছে এগুলো সবগুলোর যোজনী কত হবে? 1। পরীক্ষা একটা প্রশ্ন আসে যে অ্যামোনিয়াম নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? এটা হলো অ্যামোনিয়াম, NH4+। ঠিক আছে, এটা কিভাবে সহজে মনে রাখবা? নামের শেষে কি আছে? আম আছে। বাকি যা আছে সবগুলাই ঋণাত্মক, এই একটা মাত্রই কি? ধনাত্মক, বাকি যা আছে সব ঋণাত্মক। তাহলে এগুলো মনে থাকবে কিনা? খুব সহজে মনে রাখা কিভাবে যায় এগুলো আমরা শিখিয়ে দিচ্ছি। কেমন? একাধিক মৌলের যৌগমূলকের সংজ্ঞাটা কি? যখন কতিপয় পরমাণু পরমাণু গুচ্ছ হিসেবে থাকবে, ঠিক আছে, একটা পরমাণুর ন্যায় আচরণ করে, তখন এই পরমাণু গুচ্ছকে কি বলা হয়? যৌগমূলক। এরপরে হলো কিভাবে সংকেত লিখতে হয়। যৌগমূলক দিয়ে যদি সংকেত আসে, যেমন ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কিভাবে লিখবো এটা? যে তোমাদেরকে শিখেছিলাম, অ্যামোনিয়াম প্রথমে NH4 লিখে ফেলবা, প্লাস মাইনাস এগুলো বাদ, প্লাস মাইনাস দেওয়া যাবে না। এরপরে ক্লোরাইড মানে হলো ক্লোরিন, তাহলে অ্যামোনিয়ামের যোজনী কত? 1, এটা আমরা ক্লোরিনের পাশে দিতে পারি, আবার ক্লোরিনের যোজনী 1, তাহলে 1 1 এটা দেওয়া লাগে না।
তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো এটা। যদি পরীক্ষা আসে যে অ্যামোনিয়াম ক্লোরাইডে কয়টা পরমাণু আছে, তাহলে কি পারা যাবে? দেখো নাইট্রোজেন কয়টা আছে, এখানে নাইট্রোজেন আমরা কয়টা দেখতেছি, একটা। হাইড্রোজেন কয়টা, চারটা। ক্লোরিন কয়টা, একটা। টোটাল মিলে কয়টা, ছয়টা। টোটাল মিলে হলো ছয়টা। ধরো আরেকটা পরীক্ষা আসলো যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। তাহলে তুমি ক্যালসিয়াম লিখলা আর ফসফেটের সংকেত কি, FiO4। ক্যালসিয়ামের যোজনী কত, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করো 2 8 8 2। সর্বশেষ শক্তি স্তরে যেহেতু দুইটা ইলেকট্রন, তাহলে এটার পাশে কত বসবে, 2। আর ফসফেটের যোজনী কত, এই যে আমরা এখানে শিখছি ফসফেটের যোজনী হলো 3। এটা হলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত। পরীক্ষা আসছে ক্যালসিয়াম ফসফেটে কয়টা পরমাণু আছে। দেখো ক্যালসিয়াম আছে কয়টা, এখানটার পাশে যেহেতু 3 দেওয়া, তার মানে ক্যালসিয়াম আছে এখানে 3টা। আবার এখানে একটা ব্র্যাকেট দিছে, আমরা ব্র্যাকেটটা দিয়ে ফেলি। ফসফরাস আছে কয়টা, একটা। অক্সিজেন আছে কয়টা, 4টা, গুণ 2। তাহলে দেখো 3 যোগ 5 গুণ 2 ইকুয়াল টু কত হবে, 13। তাহলে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা হলো 13। তাহলে যোজনী সবসময় কি করবে, ট্রান্সফার করে দিবা। যার যোজনী তার সাথে রাখা যাবে না, তার পাশের যে পরমাণু বা যৌগমূলক যেটাই থাকুক তাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর যোজনীর ক্ষেত্রে আরেকটা সিস্টেম তোমাদেরকে শিখিয়েছিলাম যে কাটাকাটি সিস্টেম। যেমন ধরো কার্বন এবং অক্সিজেনের যোজনী কি হবে, তাহলে কার্বনের যোজনী হলো 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। তাহলে আমি কি লিখতে পারি, কার্বন ডাইঅক্সাইড। কিভাবে হলো, এই যে 2 এবং 4 এর মধ্যে কাটাকাটি যায়, তাহলে 2 এবং 4 এর মধ্যে কাটাকাটি দিলে কি থাকবে, এখানে 1 আর এখানে 2। তাহলে এটাকে কি লেখা যায়, CO2। এগুলো যেহেতু ক্লাসে ভালো মতো পড়াইছি, সুতরাং আর বেশি ইয়াতে না যায়। এরপরে দেখো আরেকটা সংকেত আছে, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড এটা কিভাবে হলো, সালফার ডাইঅক্সাইড। অক্সিজেনের যোজনী 2 আর সালফারের যোজনী আমি কি বলছি, 2 এবং 4 দুইটাই হতে পারে। এই যে সালফার, সালফার কই আছে, এই যে 2 এবং 4, এখানে সালফারের যোজনী হলো 4। এটা যদি কাটাকাটি যায় তাহলে সালফার ডাইঅক্সাইড। ডাই মানে কত, 2। এই যে শিখেছি মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা। তো এখানে ডাই মানে কত ছিল, 2। এই যে সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এভাবে সংকেতগুলা শিখতে হবে। সংকেত না শেখা ছাড়া এই অধ্যায়টা পারা যাবে না ঠিকঠাক মতো। এরপর হলো রাসায়নিক সমীকরণ, কিভাবে বিক্রিয়াগুলো সংগঠিত হয়, এটা আমরা একটু শিখব। পৃষ্ঠা নাম্বার হলো 78। একটু খেয়াল করো সবাই, পৃষ্ঠা নাম্বার 78-এ চলে যাও। বিক্রিয়া অনেক সহজ, বুঝলে, না বুঝলে এটার মতো কঠিন কিছু নাই। তোমরা সবাই বসে বসে এই অধ্যায়টা মুখস্থ করবা। যদি আমি সহজ না করে দিই, দেখবা সহজ করার পরে একটা কিছু মুখস্থ করা লাগবে না, সব এমনিতেই পারা যাবে। যেমন দেখো সালফার এবং অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করে কি হইতে পারে, একটু আগে আমরা শিখছি সালফার ডাইঅক্সাইড, SO2। এটা তো খুবই সহজ। এখন তোমার কথা হলো আমি অক্সিজেনের পাশে কেন 2 দিলাম, অক্সিজেনের পাশে কেন আমি 2 দিব না, কারণ আমি বলছি একটু আগে যে সকল মৌলসমূহ গ্যাসিয়াস অবস্থায় থাকে তারা অবশ্যই কি হয়, দ্বিপরমাণু হয়। তারা একটা পরমাণু সিঙ্গেল অক্সিজেন হিসেবে তারা অবস্থান করতে পারে না। কেন, কারণ অক্সিজেন যদি সিঙ্গেল অবস্থায় থাকে বা একটা অবস্থায় থাকে তাহলে সে খুবই অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হলে কি হবে, সে অন্য পরমাণুর সাথে দ্রুত রিয়েক্ট করে ফেলে, যেমন অন্য একটা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে O2 হিসেবে থাকলে, তাহলে সে কখনোই কি হিসেবে থাকতে পারবে না, সিঙ্গেল অক্সিজেন হিসেবে থাকতে পারবে না, ঠিক আছে। তাহলে সালফার, সালফারকে কি তুমি 2 লিখবা, লিখবা না। কেন, কারণ এটা গ্যাসিয়াস অবস্থায় থাকে না। একটু আগে আমি গ্যাসিয়াস কোন কোন মৌলগুলা থাকে এগুলা লিখে দিয়েছিলাম, ওই মৌলগুলা ছাড়া বাকি সবগুলা তুমি একা একা লিখবা, ঠিক আছে। শুধুমাত্র একটা পরমাণু লিখবা, আর ওই মৌলগুলা সব যখনই লিখবা অবশ্যই কি হিসেবে লিখতে হবে, O2 আকারে বা ধরো মানে দ্বিপরমাণুক আকারে লিখতে হবে। তাহলে সালফার প্লাস অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করে। এখানে যে জিনিসটা শেখার দরকার, এই যে যারা যারা বিক্রিয়া করে এদেরকে আমরা কি বলি, বিক্রিয়ক, ঠিক আছে। যারা যারা বিক্রিয়া করে এদেরকে আমরা কি বলি, বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে এখানে খেয়াল করো,
বিক্রিয়ার ফলে যেটা উৎপাদন হয়েছে এটাকে আমরা বলি উৎপাদ, ঠিক আছে, অথবা এটাকে আমরা বলি বিক্রিয়াজাত। বিক্রিয়াজাত, জাত মানে হলো উৎপন্ন হওয়া, ঠিক আছে, মানে বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয়েছে, সহজ ভাষায় এটাকে বলা যায় উৎপাদ। এখানে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে? সালফার ডাইঅক্সাইড। পরীক্ষায় ধরো যদি কোনো বিক্রিয়ার বর্ণনা আসে তাহলে এভাবে দিতে পারবে না যে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে। আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার 78 আছে কেন, পেজ নাম্বার 78, সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করে। আবারও বলতেছি, এরা হবে বিক্রিয়ক, যারা বিক্রিয়া করে তাদেরকে বলি আমরা বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে যেটা উৎপাদন হয় ওটাকে আমরা কি বলি? উৎপাদ অথবা বিক্রিয়াজাত, দুইটাই বলা যায়। দুইটাই তোমরা পাশাপাশি লিখে রাখতে পারো। আচ্ছা, এরপরে আরেকটা বিক্রিয়া দেখাও, তোমাদের বইয়ে যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা একটু দেখাই দিই। জিঙ্ক, ঠিক আছে, এটা হলো জিঙ্কের সঙ্গে, এটা কিসে? জিঙ্ক। পরীক্ষার হবে অবশ্যই তুমি যখন এই বিক্রিয়াটা দেখাবা নিচে অবশ্যই কি লিখতে হবে? তাদের নামগুলো লিখে দিবা। জিঙ্ক, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? সালফিউরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে। এটা কিভাবে হয়েছে? এই যে সালফেট, সালফেটের যোজনী 2 আর হাইড্রোজেনের যোজনী 1, তাহলে এটা সালফিউরিক অ্যাসিড লিখে দিবা, সালফিউরিক অ্যাসিড। এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হতে পারে? দেখো, জিঙ্ক হলো একটা ধাতু, তার মানে সে অবশ্যই কি হবে? ধনাত্মক। এদিকে একটু খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইড, এটা হলো খাবার লবণের সংকেত। আমরা যে লবণটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি সেটা হলো সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ বলা হয়। এখানে সোডিয়াম হলো ধাতু আর ক্লোরিন হলো অধাতু। তাহলে মনে রাখবা ধাতু সমূহ কি হবে? ধনাত্মক হবে। ধাতু কি হবে? ধনাত্মক। আর অধাতু, অধাতু সমূহ হবে ঋণাত্মক। এটা একটু নোট করে নিতে পারো, অধাতু কি হবে? ঋণাত্মক। ধাতু সমূহ ধনাত্মক আর অধাতু সমূহ কি হবে? ঋণাত্মক। তাহলে এই জায়গায় একটু খেয়াল করো, তাহলে ধাতু তার মানে জিঙ্ক কি হবে? ধনাত্মক। আর হাইড্রোজেন সালফেট, আমরা কি জানি সালফেটের তুমি যৌগ মূলকের ওই জায়গায় দেখো এটা মাইনাস, তাহলে আর প্রথম অংশটা কি হবে? প্লাস। যে কোনো একটা সহজ হিসাব হলো যে কোনো একটা যৌগের ক্ষেত্রে প্রথম যে অংশটা থাকে এটা ধনাত্মক আর পরে যে অংশটা থাকে এটা ঋণাত্মক। এটা যদি খুব সহজে মনে রাখতে পারো তাহলে ম্যাক্সিমাম বিক্রিয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। তাহলে প্রথম যে অংশটা থাকবে এটা হবে ধনাত্মক আর এই অংশটা হবে ঋণাত্মক। তাহলে এখানে খেয়াল করো, এই যে ধনাত্মক আইসা যে জিঙ্কের সাথে যে বিক্রিয়া হচ্ছে, ধনাত্মক এসে কাকে সরাবে? সে অন্য আরেকটা ধনাত্মককে সরিয়ে দিবে। সে কখনোই কাকে সরাবে না? ঋণাত্মককে সরাবে না। তাহলে জিঙ্ক এসে কাকে সরিয়ে দেবে? হাইড্রোজেনকে। তাহলে আমার এখানে নতুন আরেকটা যৌগ তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট, ঠিক আছে। এখানে একটু মনে রাখতে হবে যে জিঙ্কের যোজনী কত? 2, ঠিক আছে, জিঙ্কের যোজনী কত? 2। এভাবে মনে রাখতে পারো যে 2 আর 18, তারপরে কত? 2। দেখো তো 2 8 10, 10 আর 18 28, 28 2 30, সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? 2। অথবা তুমি এভাবে মুখস্থ করে ফেলো যে জিঙ্কের যোজনী 2। এটা পরবর্তী যখন ক্লাস 9 এ উঠবা তখন ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে এটা যোজনী 2 হয় এটা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। আমরা যেভাবে যোজনী মানে ইলেকট্রন বিন্যাস শিখছি এটা ক্লাস 8 পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন ক্লাস 9 অথবা ক্লাস 10 চলে যাব তখন আমরা ভিন্ন ধর্মী একটা ইলেকট্রন বিন্যাস শিখবো। ওই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে খুব সহজে এটা যোজনী 2 কেন এটা ব্যাখ্যা দেওয়া যায়। আপাতত তুমি যোজনী 2 এটা মুখস্থ রাখো। তাহলে জিঙ্কের যোজনী কত? 2। এখন এখানে দেখো এই যে জিঙ্ক আর হলো সালফেট, জিঙ্কের যোজনী কত? 2, এটা আমরা সালফেটের পাশে লিখবো। আর সালফেটের যোজনী কত? 2, এটা আমরা জিঙ্কের পাশে লিখবো। তাহলে যোজনী যদি একই রকম হয় তাহলে ওই যোজনী লিখতে হয় না, বা তুমি 2 2 লিখে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে আর এখানে কিছু থাকে না। তার মানে এটাই হলো আমার জিঙ্ক সালফেট।
এখন এখানে খেয়াল করো, এই যে জিঙ্ক এসে ধাক্কা দিয়ে কারেন্ট ফেলে দিয়েছে, এই হাইড্রোজেনকে সরাই দিয়েছে, তাহলে এই হাইড্রোজেন এখানে বসবে। ঠিক আছে, এখন তোমরা ম্যাক্সিমামে কিন্তু হাইড্রোজেনকে তুমি শুধুমাত্র এইচ লিখবা। এটা আমি শুরুতে বলছি যে গ্যাসীয় অণুসমূহ দ্বিপরমাণু হিসেবে থাকে, অর্থাৎ দুইটা পরমাণু একসাথে থাকে। এই জায়গাটাতে কোনো রকমের ভুল করা যাবে না, তার মানে এখানে কি থাকবে, H2। ঠিক আছে, তাহলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন তৈরি করে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তোমরা ক্লাস 8 এ যে ম্যাথ করো ওখানে প্রতিস্থাপন তোমার ইকুয়েশন বা সমীকরণ আছে, সমীকরণের সাহায্যে দেখা গেছে যে x y এর মান বের করো। ওইখানে যেরকম একটা জায়গায় একটার মান বের করে, এগুলোর ক্ষেত্রে প্রতিস্থাপন যে তোমার ইকুয়েশন গুলো বা সমীকরণ গুলো আছে, এগুলো একটা সমীকরণ থেকে আমরা x এর মান বের করি, ওই মানটা আবার দ্বিতীয় সমীকরণে বসাই। এটার ক্ষেত্রেও সেম, আমরা এই জিঙ্কটাকে কি করব, জিঙ্কটাকে হাইড্রোজেন দ্বারা কি করব, প্রতিস্থাপিত করব। প্রতিস্থাপিত করা মানে কি, যে হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক এসে বসবে, হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক এসে বসবে, তাহলে জিঙ্কটা হাইড্রোজেনের জায়গায় চলে আসলো, তাহলে কি তৈরি হলো, জিঙ্ক সালফেট আর প্লাস হাইড্রোজেন। এখানে সংকেত লেখার ক্ষেত্রে আবারও বলতেছি, জিঙ্কের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, এই জন্য কাটাকাটি চলে যাবে, জিঙ্ক সালফেট হিসেবে এই যৌগটা তৈরি হবে। তাহলে এটা কি ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। একটু পরে আমরা এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, বা ইংরেজিতে বলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এরপরে রাসায়নিক সমীকরণ লেখার কয়েকটা নিয়ম দেওয়া আছে। রাসায়নিক সমীকরণ লেখার বেশ কয়েকটা নিয়ম দেওয়া আছে। এখানে সমীকরণের ক্ষেত্রে যেমন ধরো আমি হাইড্রোজেন এবং অক্সিজেন বা পানি উৎপাদনের বিক্রিয়াটা দিয়ে দেখাই। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে, পানি। ঠিক আছে, এখানে তোমার যদি একাধিক বিক্রিয়ক থাকে, একটু আগে শিখছি আমরা মানে সমীকরণের বামে যেটা থাকবে সেটা বিক্রিয়ক, তাহলে একাধিক বিক্রিয়ক থাকলে তাদেরকে প্লাস চিহ্ন দিয়ে সংযুক্ত করতে হয়। এরপরে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে, এখানে তুমি তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন একটা সময় গিয়ে সমান চিহ্ন হয়ে যায়, তীর চিহ্ন একটা সময় গিয়ে কিসে কনভার্ট হয়, সমান চিহ্ন। এখন তুমি বলতে পারো যে সমান চিহ্ন কখন কনভার্ট হবে, সমান চিহ্ন কনভার্ট হওয়ার ক্ষেত্রে তুমি বিক্রিয়াটাকে সমতাকরণ করতে হবে। সমতাকরণ কি জিনিস, যে বিক্রিয়ক অংশে যতগুলা পরমাণু থাকবে উৎপাদ অংশেও ঠিক ততগুলা পরমাণু থাকবে। আবারও বলতেছি, বিক্রিয়ক অংশে যতগুলা পরমাণু থাকবে উৎপাদ অংশেও ঠিক ততগুলা পরমাণু থাকবে। এখন এদিকে খেয়াল করো, এখানে আমার দুইটা পরমাণু আছে, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন আছে কয়টা, দুইটা, আর এই পাশে কয়টা আছে, তিনটা। হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা, টোটাল মিলে কয়টা হয়েছে, তিনটা। তাহলে হাইড্রোজেন দুইটা, এদিকে কয়টা দেখো, খেয়াল করো, এদিকে হলো আমার চারটা আর এদিকে হলো তিনটা, তাহলে কি সমতাকরণ হইলো, সমতাকরণ হয় নাই। তাহলে সমতা বিধান করতে হবে। সমতাকরণ করার ক্ষেত্রে আমরা খেয়াল করব, এগুলো আমরা আস্তে আস্তে আরো শিখবো। আপাতত দেখো এখানে আমাদের এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা। ঠিক আছে, কিন্তু আমাদের ডান দিকে দেখো, ডান দিকে আমাদের অক্সিজেন কয়টা আছে, একটা। এই পাশে আছে কয়টা, দুইটা, কিন্তু এই পাশে আছে একটা। তাহলে এখন আমি সমতাকরণ করার জন্য অনেক স্টুডেন্টের বুদ্ধি বেশি, তারা কি করে, এই জায়গায় দুই দিয়ে এই জায়গায় দুই দিলে এটা যৌগটা চেঞ্জ হয়ে যাবে, এটা পানি থাকবে না, এটা খুবই বিষাক্ত একটা পদার্থ হয়ে যাবে। তাহলে সমতাকরণ করার ক্ষেত্রে যে আমরা বাড়তি যে সংখ্যাগুলো লিখবো, এগুলো কখনোই আমরা যৌগের ভিতরে লিখবো না, যৌগের সামনে লিখবো। তাহলে এখানে যেহেতু আমার দুইটা অক্সিজেন, এখানে আমার একটা অক্সিজেন, তাহলে আমরা দুইটা কোথায় দিব, সামনে। তাহলে এবার খেয়াল করো যে দুইটা অক্সিজেন আমাদের মিলে গেছে, এই যে দুইটা অক্সিজেন, এদিকেও দুইটা অক্সিজেন, কিন্তু এখানে আমি দুই দিতে গিয়ে আরেকটা ঝামেলায় করছি। আমার হাইড্রোজেন আগে ছিল দুইটা, আর এখন সামনে দুই দেওয়ার কারণে কয়টা হয়ে গেল, 2 গুণ 2 ইকুয়াল টু 4। ঠিক আছে, কিন্তু আমাদের এদিকে দেখো, এদিকে তো দুইটা হয়ে গেছে, তাহলে এটাকে 4 করার জন্য কি করতে হবে, সামনে 2 দিতে হবে, সামনে 2 দিতে হবে। এবার একটু খেয়াল করো, আমাদের হাইড্রোজেন এই পাশে কয়টা, 4টা, অক্সিজেন আছে কয়টা, 2টা, টোটাল মিলে 6টা। এবার এদিকে একটু খেয়াল করো, এই যে 2 সামনে আছে, আর এখানে হাইড্রোজেন কয়টা, 2টা প্লাস অক্সিজেন একটা, এগুলো যোগ চিহ্ন দিয়ে দেখাতে হবে। তাহলে 2 গুণ 3 ইকুয়াল টু 6। তাহলে বিক্রিয়ক অংশে যতগুলো পরমাণু আছে উৎপাদ অংশেও ঠিক ততগুলা পরমাণু আছে। বিক্রিয়ক অংশে যতগুলা পরমাণু আছে উৎপাদ অংশেও ঠিক ততগুলা পরমাণু আছে। তাহলে এই বিক্রিয়াটাকে বলি আমরা সমতাকরণ হয়ে গেছে, বা সমতা বিধান যুক্ত একটা বিক্রিয়া। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তুমি তীর চিহ্নের বদলে সমান চিহ্ন দিতে পারো। তাহলে সমান চিহ্ন কখন দিবা, যখন বিক্রিয়াটা সমতাকরণ হয়ে যাবে।
অথবা সমান চিহ্ন না দিয়ে তুমি তীর চিহ্ন দিলেও বিক্রিয়াতে কেটে দিবে এমন কিছু না, ঠিক আছে। তবে সমতা বিধান করলে তোমরা সমান চিহ্ন দিবে, আর সমতাকরণ না থাকলে তোমার কি করতে হবে, যে তুমি তীর চিহ্ন দিয়ে বিক্রিয়াটা দেখাইতে পারো। আরেকটা জিনিস একটু বলে দিই, অনেক সময় আমরা এভাবে দেখাই যে হাইড্রোজেন কোন অবস্থায় আছে, হাইড্রোজেন পৃথিবীতে বা বায়ুমণ্ডলে গ্যাসিয়াস অবস্থায় থাকে, তাহলে এটার পাশে আমরা কি দিই, গ্যাস। তাহলে এটার পাশে যদি ডি থাকে এটাকে দ্বারা বুঝবো আমরা গ্যাস। এরপরে এল থাকলে বুঝবো লিকুইড, লিকুইড শব্দের অর্থ কি, তরল। আরেকটা জিনিস থাকে এস, এস মানে বুঝবো আমরা সলিড, সলিড মানে কি, কঠিন, ঠিক আছে। গ্যাস, তরল আর হলো কঠিন, গ্যাস, তরল এবং কঠিন, এই চিহ্নগুলো যদি, যেমন এটার পাশে আমি কি দিব, গ্যাস। কিন্তু পানি যখন উৎপাদন হয়ে যায় তখন আবার সে কি হিসেবে থাকে, লিকুইড মানে তরল। তাহলে তরল পানির কারণে এখানে আমি এল চিহ্ন দিয়েছি। তাহলে সমতাকরণ করা যাবে কিনা, কোন একটা বিক্রিয়া দিয়ে দিলে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করার জন্য তুমি দেখবে যে কোন জায়গাটা মিলতেছে না, যেমন অক্সিজেন এখানে মিলে নাই, পরবর্তীতে আমি অক্সিজেন দিয়ে মিলাইছি, মিলানোর পরবর্তীতে জায়গায় হাইড্রোজেন বেড়ে গেছে, আবার এই অংশটাও আমি হাইড্রোজেনে মিল করা করছি। রাসায়নিক বিক্রিয়া দেখো পৃষ্ঠা নাম্বার 79, পৃষ্ঠা নাম্বার 79, এগুলো মুছে ফেলি আমরা। এই জায়গায় ফ্যান আছে দুইটা, বুঝছো, আমার হলো ক্লাসরুম, মানে ক্লাসরুম বলতে এখানে বাসায় পড়াই আমি, কিন্তু ফ্যান আছে দুইটা, কিন্তু ফ্যান দুইটা যখন আমি দিব তখন একটু সাউন্ড প্রবলেম হয়, এই জন্য একটা টেলিভিশন ব্যবহার করতেছি যাতে একটু ঠান্ডা থাকা যায়, কিন্তু এই গরমে ক্লাস নেওয়াটা বেশি দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি, তোমরা কেউ যদি পড়তে চাও, ঠিক আছে, আমি দুইটা সাবজেক্ট মেনলি পড়াই ক্লাসে, প্রায় 10-12 বছরের উপরে পড়াইছি, 2013 সাল থেকে স্টার্ট হচ্ছে। তোমরা কেউ যদি ম্যাথ এবং ফিজিক্স, ম্যাথ এবং সায়েন্স এই দুইটা সাবজেক্ট পড়তে চাও তাহলে পড়তে পারো। যারা মূলত আমার টার্গেটেড স্টুডেন্ট, যারা স্কলারশিপ এক্সাম দিবা তাদেরকে একটু মানে অ্যাডভান্স লেভেলে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যাতে তোমরা পারো, যেমন ধরো পড়ানোর সিস্টেমটা হলো এরকম যে তোমাকে রিডিংটা ভালো মতো পড়াবো, কি পড়াবো, রিডিংটা ভালো মতো পড়াবো, এরপরে সিকিউ গুলো সলভ করে দিব, এরপরে এমসিকিউ সলভ করে দিব, ঠিক আছে। এরপরে তোমার সিকিউ হয়ে গেল, এমসিকিউ হয়ে গেল, এরপরে একটা এক্সাম দিব। প্রতিটা অধ্যায়ে সেম প্যাটার্নে হবে, ঠিক আছে। রিডিং, তারপর হলো সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, প্লাস হলো এক্সাম দিব। এই প্রসেসে করতে পারো, এই প্রসেসে আমাদের পড়ানো হবে, ঠিক আছে। আমি দেখা গেছে যে তোমার এই বেসটা তোমার ইয়ার পর পরে শুরু করি, যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পরে। আর যদি অর্ধবার্ষিক পরীক্ষার আগেও শুরু হয়, যদি স্টুডেন্ট মোটামুটি একটা কাউন্টেবল মানে মোটামুটি স্টুডেন্ট হলে অর্ধবার্ষিকের আগে স্টার্ট করতে পারি, অথবা অর্ধবার্ষিকের পরে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমাদের ফি থাকবে হলো 1500 টাকা, ঠিক আছে, 1500 টাকা থাকবে। আর প্রথম 10 জনের জন্য হবে 1200 টাকা, ঠিক আছে। যারা আগে ভর্তি হবে তারা 1200 টাকা দিয়ে ভর্তি পারবে। তাহলে প্রতিটা অধ্যায় শেষে যখন রিডিং, সিকিউ, এমসিকিউ এক্সাম নেওয়া হবে তখন মোটামুটি অধ্যায়ের উপরে তোমাদের একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। আর হলো এটা যেহেতু স্কলারশিপ এক্সামকে ইয়ে করে পারবো, তোমার বেসিক ডেভেলপ করার ট্রাই করবো, যাতে করে তোমরা যে কোনো প্রশ্ন আসো, যে কোনো ওয়েতে আসো, তুমি আনসার করতে পারো, এই সিস্টেমে পড়ানো হবে। আচ্ছা, আমরা মেইন পড়াতে আবার ফিরে আসি। রাসায়নিক বিক্রিয়া পৃষ্ঠা নাম্বার 79, এটা সংযোজন বিক্রিয়া আছে, ঠিক আছে। সংযোজন বিক্রিয়াটা বলতে যেমন ধরো হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে, পানি,
হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে কি যে সংযোজন বিক্রিয়া কাকে বলে? একের অধিক পরমাণু অথবা অণু, একের অধিক পরমাণু অথবা অণু মিলিত হয়ে যখন একটা পদার্থে পরিণত হবে, একের অধিক পরমাণু বা অণু মিলিত হয়ে যখন একটা পদার্থে পরিণত হবে, এটা কিন্তু একটি, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, একটি পদার্থে পরিণত হবে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে যে বিক্রিয়া একের অধিক পরমাণু অথবা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণুতে কনভার্ট হবে বা একটি অণুতে পরিণত হয়, তাই সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন তোমাদের এখানে দেওয়া আছে আয়রন এবং এটার সাথে কার বিক্রিয়া? সালফারের বিক্রিয়া, তৈরি হয় কি? আয়রন সালফাইড। আমরা একটু আগে শিখছি আয়রনের যোজনী কত হয়? 2 এবং 3। সালফারের যোজনী কত হয়? 2 এবং 4। তাহলে এই বিক্রিয়াটাতে আয়রনের যোজনীও 2, সালফারের যোজনীও 2, এই জন্য এটা কাটাকাটি দিয়ে কি হয়? আয়রন সালফাইড। একইভাবে আরো একটা বিক্রিয়া আছে, জিঙ্ক প্লাস হলো সালফার। তাহলে জিঙ্কের যোজনী কত? 2, জিঙ্ক সালফাইড। এটা কি বলা হয়? এগুলোর নাম অবশ্যই লিখে দিবা। এটার নাম কি হবে? জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইড। ঠিক আছে, জিঙ্কের যোজনী কত? 2, সালফারের যোজনী কত? 2। এই দুইটা 2 দিয়ে কাটা যায়, কাটা কি কি তৈরি হয়? জিঙ্ক সালফাইড। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে আয়রন এবং সালফার যুক্ত করছি এগুলো হলো মৌল। মৌল কি কিসে কনভার্ট হয়েছে? একটা যৌগে কনভার্ট হয়েছে। এখন এরকমও হতে পারে যে যৌগগুলোও মিক্স হয়ে, যেমন ধরো অ্যামোনিয়া প্লাস পানি, অথবা আচ্ছা অ্যামোনিয়া আর পানি মিলে কি তৈরি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই যে হাইড্রোজেন কয়টা? এখানে 3টা, আর এখানে একটা সংযুক্ত হয়ে অ্যামোনিয়াম, আর এই পাশে হলো হাইড্রোক্সাইড। অথবা অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখানে কি যুক্ত হচ্ছে? মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগে কনভার্ট হলো, আর এখানে যৌগগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র যৌগে কনভার্ট হয়েছে। তাহলে এটাও কিসের উদাহরণ? সংযোজন বিক্রিয়ার উদাহরণ। এরপরে দেখো দহন বিক্রিয়া। সংযোজনের পরে হলো দহন বিক্রিয়া। এটা পৃষ্ঠা নাম্বার হলো 80 পৃষ্ঠা। দহন বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, দহন বিক্রিয়া সব সময় অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। কি হবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া হলেই সেটা দহন বিক্রিয়া। যেমন ধরো সালফার, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সালফার ডাইঅক্সাইড। বা ধরো হাইড্রোজেনের সাথে যে অক্সিজেনের বিক্রিয়ায় পানি তৈরি হয়, এটাও কি? এটাও একটা দহন বিক্রিয়া। তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এটা কি ধরনের বিক্রিয়া? ঠিক আছে, প্রথমত হলো এটা দহন বিক্রিয়া। আবার এটা একই সাথে কি ধরনের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়াও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, একই সাথে দহন আবার একই সাথে সংযোজন বিক্রিয়াও হতে পারে। যেমন ওই যে এমসিকিউতে 1, 2, 3 এরকম দেয় না, তাহলে তোমার এখানে আনসার হবে 1 ও 2, যদি 1 এ দহন আর 2 এ সংযোজন দেয়। তাহলে এই বিক্রিয়াটা একই সাথে দহন এবং একই সাথে কি হবে? সংযোজন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো একটা মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নতুন একটা যৌগ তৈরি করে, সেটা হলো দহন বিক্রিয়া। এখানে খেয়াল করো, এই সালফার ডাইঅক্সাইড বিক্রিয়ার ক্ষেত্রে সালফার কঠিন অবস্থায় থাকে। সালফার কোন অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। এটাকে যখন তাপ দেওয়া হয়, তুমি আগুনের শিখা দ্বারা যখন তাপ দিবা, তখন সালফারের এখানে নীল শিখা দেখা যায়। এটা পরীক্ষা আসে। কোন শিখা দেখা যায়? নীল শিখা। তারপরে এই সালফার যখন তাপ দেওয়া হয় তখন কোন শিখা? নীল শিখা। সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে যে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এটা হয় ঝাঁঝালো গন্ধযুক্ত। ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস হলো সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হলো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তাহলে এই বিক্রিয়াটার ব্যাখ্যা কিভাবে দিবেন? যে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপাদন করে। এই সালফার ডাইঅক্সাইড হলো একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। ঠিক আছে, আচ্ছা এখানে আর বিক্রিয়া আরেকটা আছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া।
ম্যাগনেসিয়াম রিবন মানে হলো ম্যাগনেসিয়ামের একটা ছোট টুকরা, ম্যাগনেসিয়ামের একটা ছোট টুকরা। এই ম্যাগনেসিয়ামকে তুমি যখন আগুন দ্বারা, ধরো আগুন লাগাই দিলে ম্যাগনেসিয়ামের মধ্যে, তখন এই আগুনের সংস্পর্শে সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, সংকেতটা ঠিকঠাক মতো লিখতে হবে। তুমি যদি সংকেত ঠিকঠাক মতো না লিখো তাহলে বিক্রিয়াটা হবে না। তাহলে ম্যাগনেসিয়াম এটা কেন একক হিসেবে থাকে? কারণ হলো এটা একটা কঠিন পদার্থ, এটা গ্যাস না। এই জন্য আমি একটা পরমাণু হিসেবে দেখাইছি, আর যেগুলো গ্যাস সেগুলোকে কি হিসেবে দেখাতে হবে? দ্বিপরমাণু। তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, অক্সিজেনের যোজনী কত? 2। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 আমরা অক্সিজেনকে দিই, আর অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামকে দিই। যেহেতু 2 2 এজন্য কাটাকাটি গিয়ে এখানে কোনো ধরনের তোমার কিছুই বসবে না। ঠিক আছে, আরেকটা জিনিস একটু খেয়াল করো, যেমন আমি সমতা বিধানের কথা বলছিলাম, সমতাকরণ। ঠিক আছে, সমতাকরণ তুমি মেইনলি হলো অনেকে একটা একটা প্রবলেম একটু শেয়ার করি তোমাদের সাথে। এটা হলো অনেকে আছে যারা সমতাকরণের দিকে বেশি খেয়াল করে, তখন দেখা গেছে মেইন বিক্রিয়াটা ভুল করে ফেলে। প্রথমে তুমি হলো মেইন, তুমি যে মৌলগুলো লিখতেছো এটা ঠিকঠাক মতো লিখতে পারছো কিনা, যে যৌগটা লিখতেছো এটা ঠিকঠাক মতো লিখতেছো কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। এই দুইটা জিনিস যদি তুমি খেয়াল করো, তারপরে হলো তোমার সমতাকরণ। তুমি যদি এই জায়গাটাতে ভুল করো তাহলে সারাদিন সমতাকরণ করলেও এটা মিলবে না। যেমন ধরো এখানে খেয়াল করো, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। আর এদিকে অক্সিজেন আছে একটা। এখন 2 কি আমরা এই জায়গায় দিব? না, এই জায়গায় দিব না, আমরা 2 দিব সামনে। তাহলে আমার কয়টা অক্সিজেন হলো? এখানে 2টা অক্সিজেন হলো, কিন্তু ঝামেলা লেগে গেছে কি, এখানে ম্যাগনেসিয়াম হয়ে গেছে কয়টা? ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে। তাহলে এই ম্যাগনেসিয়াম 2 মিলানোর জন্য আমরা কি করতে হবে? ম্যাগনেসিয়ামের সামনে 2 দিব। আবারও বলতেছি, দেখো অক্সিজেন আছে 2টা, এই জন্য এখানে অক্সিজেন মিলানোর জন্য আমরা এখানে কত দিব? 2 দিব। তাহলে 2 দেওয়ার কারণে অক্সিজেন তো মিলে গেছে, কিন্তু অক্সিজেন ম্যাগনেসিয়ামে ঝামেলা করে গেলাম, যে ম্যাগনেসিয়াম হয়ে গেল কয়টা? 2টা। এই 2 হওয়ার জন্য এখানে সামনে কত দিতে হবে? 2। প্রথমত হলো এই সকল বিক্রিয়ার ক্ষেত্রে তুমি সমতা বিধান না করলেও হবে। আর তুমি যদি একবারে খুব ভালো মতো বোঝো সমতা বিধান, সেক্ষেত্রে সমতা বিধান করে দিয়ে আসবা। ঠিক আছে, যে কোনো একটা বিক্রিয়া ধরো বললো যে উদ্দীপকের এই 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, সেক্ষেত্রে তুমি প্রথমে আগে বিক্রিয়াটা লিখে ফেলবা, এরপরে বিক্রিয়ার ব্যাখ্যা দিবা। দেখো ব্যাখ্যা মুখস্থ করা লাগে না, কেমিস্ট্রি ফিজিক্স বা ম্যাথ বলো, এগুলোর কোনো কিছুই মুখস্থ করা লাগে না, মেইনলি হলো তুমি বুঝলেই হলো। যেমন এখানে খেয়াল করো, এটা তুমি কি লিখবা? যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এটা কি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? এটা তো তুমি দেখে দেখে বলতে পারো। তাহলে এগুলোর মুখস্থ করার কোনো কিছুই নেই। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা যখন তৈরি হয়, এটা ছাইয়ের মতো দেখা যায়। আমরা কাঠ কাঠ যখন পোড়াই যেরকম ছাই তৈরি হয়ে যায়, ঠিক সেম ম্যাগনেসিয়াম অক্সাইডটা দেখে ছাইয়ের মতো মনে হয়। এরপরে আমরা যেমন গত 2-3 দিন কিন্তু লোডশেডিং করতেছি, অনেকের বাসায় দেখা গেছে যে রিচার্জেবল লাইট নাই বা রিচার্জেবল ফ্যান নাই। সেক্ষেত্রে অনেকে আছে যারা তোমরা মোমবাতি জ্বালাইছো। ঠিক আছে, এই মোমবাতির ভিতরে যে বিক্রিয়াটা সংঘটিত হয়, এই বিক্রিয়াটা হলো দহন বিক্রিয়া। আমি একটু চেক দিই, কেন হোয়াটসঅ্যাপে লাইভ চেক করতেছি, ফেসবুকে এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, একটু অপেক্ষায় থাকো। মোমের দহন বিক্রিয়াটা বুঝতে পারবে, মোমে আসলে কি কি ধরনের বিক্রিয়া ঘটে। প্রতিস্থাপন বিক্রিয়া বোঝা নাই না? আচ্ছা, তোমরা একটু টেনশন করো না, এখানে আমি একটু বলে দিই। প্রতিস্থাপন বিক্রিয়া আমি আবার একটু আলোচনা করবো, কেমন? এটা ওই তখন বিক্রিয়াটা প্রতিস্থাপন বিক্রিয়া ছিল কিনা এটা আমি একটু বুঝাইছি। আমি তোমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়ার সামনে আসতেছে, আবার বুঝাবো। এরপরে বলছো যে পিডিএফ দিলে ভালো হতো। আচ্ছা, পিডিএফ আমি ক্লাস শেষে দিয়ে দিব। আমি যদি এখন পিডিএফটা দিতাম, তোমরা বসে বসে পিডিএফ দেখাইতাম। ঠিক আছে, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতাম। তো আমি ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, কোনটার ক্ষেত্রে বলছো গুণ 2 কেন হয়েছে? এটা তো এখন বুঝতেছি না। আচ্ছা, তোমরা যে কোনো ধরো একটা জিনিস বুঝো না, এর সাথে সাথে যেহেতু আমি একটু লাইভে আছি, তোমার দেখা গেছে যে
তুমি টানের মধ্যে ক্লাসটা করতেছো, তুমি যখন আমি এই ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দিব তখন তুমি পজ করে এক কথা মিনিমাম 5 বার শুনতে পারবা, 20 বার শুনতে পারবা, কেউ তোমার আটকে রাখবে না। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা পরবর্তীতে চলে যাই, আমরা পড়তেছিলাম মোমের দহন বিক্রিয়া। তাহলে মোমের ক্ষেত্রে কি ঘটে, আমরা যখন আগুনটা জ্বালাই, এই যে মোমের যে সলতেটা আছে, একটু মোমটা আঁকি, এটা হলো আমাদের মোম, এখানে একটা সলতে থাকে। এখানে যখন আমি আগুন জ্বালাই এরকম আগুনের শিখাটা তৈরি হলো। বিক্রিয়াগুলো খুবই সহজ, বুঝলে আর কি, না বুঝলে তো আসলে এগুলোর মতো কঠিন কিছু নাই। ক্লাস 9-10 এর যারা এগুলো যাদেরকে পড়ায় এরা ম্যাক্সিমামের অভিযোগ হলো স্যার ক্লাস 8-এ এই বিক্রিয়াগুলো আমরা মুখস্থ করছি বসে বসে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু বিক্রিয়াগুলো আসলে কিন্তু খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা যেমন এখানে আমি আগুন ধরাই দিচ্ছি কেন, তাহলে এই আগুনের কারণে কি হবে, মোমটা এখানে যে আগুনের সংস্পর্শে মোমটা কি হয়ে যাবে, গলে যাবে। ঠিক আছে, এই গলে যাওয়াকে আমরা বলি ভৌত পরিবর্তন। কি বলি, ভৌত পরিবর্তন। ঠিক আছে, এই মোমের ভিতরে কি থাকে, মোমের ভিতরে থাকে হাইড্রোকার্বন। এটা কি বলা হয়, মোম কি দিয়ে তৈরি, হাইড্রোকার্বন দিয়ে তৈরি। তোমরা তো সন্ধি বিচ্ছেদ করছো তাই না, এই হাইড্রো শব্দটা আসছে হাইড্রো, মানে হাইড্রোকার্বনকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হাইড্রোজেন এবং কার্বন থাকে, তাহলে এই হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোজেন এবং কার্বন। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে মোমের এখানে যে তাপ দেওয়ার কারণে বা আগুন জ্বালানোর কারণে তাপে মোমটা গলে যায়, এই গলে যাওয়াটা হলো ভৌত পরিবর্তন। এরপরে কি হয়, এই যে গলা যে অংশটা এটা ধীরে ধীরে এটার মধ্যে দিয়ে আগুনের কাছাকাছি চলে আসে, তখন একটা বিক্রিয়া সংঘটিত হয়। কি বিক্রিয়া, আমি একটু আগে বলছি যে মোমটা কি দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি। মোমটা কি দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি। তাহলে মোম এখানে জ্বলতেছে আগুনের সংস্পর্শে, তাহলে কার সাথে বিক্রিয়া হবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া হবে। এই যে আমি অক্সিজেন লিখে ফেললাম। এবার তুমি একটু খেয়াল করো, এখানে খেয়াল করো যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে কি তৈরি হতে পারে, অনেকে বলে কি হাইড্রোক্সিন, এটা মনে একটা সমস্যা। এভাবে আধানযুক্ত কোনো কিছু কখনোই তৈরি হয় না। ঠিক আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হয় পানি। ঠিক আছে, H2O। কিন্তু ঝামেলাটা হলো, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মোম জ্বালাইলে কি অনেক বেশি পরিমাণ পানি তৈরি হয়, বা পানি হইলে তো মোমটা নিভে যায়। কিন্তু আসলে এই ধরনের ঘটনা না। মোমের এখানে যে পানিটা তৈরি হয় এটা গ্যাসিয়াস অবস্থায় থাকে। কোন অবস্থায়, গ্যাসীয় অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায় থাকার কারণে এটা কি হয়, এটা উড়ে চলে যায়। এমন না যে মোমটা পানি তৈরি হওয়ার কারণে যে মোমের আশপাশের অঞ্চল সব ভিজে যায় বা বন্যা তৈরি হয়ে যাচ্ছে, এরকম কিছু না। ঠিক আছে, তাহলে এটা গ্যাসিয়াস অবস্থায় থাকে, এটা উড়ে চলে যায়। তাহলে এখানে একটু খেয়াল করো যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করলো, পানি। আর কার্বন এবং অক্সিজেন মিলে কি তৈরি হতে পারে বলো, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও উড়ে চলে যায়। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে পানি, যেটা জলীয় বাষ্প আমরা বলি, অথবা কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা তো আমাদের কোনো কাজে লাগে না। আমরা কাজে লাগাই মূলত কি, আমরা আলোটা কাজে লাগাই, ওই আলো দিয়ে আমরা পড়ি। ঠিক আছে, তাহলে আলো উৎপাদন হয়। আবার তুমি মোমের সংস্পর্শে ধরো, তুমি তোমার হাতটা একটু ধরলা, তার মানে কি, এটা তোমাকে তাপের কারণে দেখা যাচ্ছে তুমি হাতটা মোমের সাথে লাগাইতে পারবা না, মোমের যে শিখা আছে ওটার সাথে লাগাইতে পারবা না। তাহলে এখানে আর কি উৎপাদন হচ্ছে, তাপ প্লাস তাপ। তাহলে মোমের বিক্রিয়া, মোমের দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে কি, অক্সিজেনের সাথে বিক্রিয়া। এক কথা বারবার বলতেছি, দহন বিক্রিয়া যদি আসে অক্সিজেন অবশ্যই থাকবে। তাহলে মোম এবং অক্সিজেন বিক্রিয়া করে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, তাপ এবং আলো তৈরি করে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আসে যে এখানে কি কি তৈরি হবে, তাপ এবং আলো তৈরি হবে। তাহলে এই মোমটা কি, এটা একটা রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ। মোমটা হলো রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থ কিসে কনভার্ট হচ্ছে, তাপ এবং আলোতে কনভার্ট হচ্ছে। তাহলে পারা যাবে কিনা, তাহলে মোমের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তন হয়, একটা হলো ভৌত পরিবর্তন, আর এখানে যে বিক্রিয়াটা হচ্ছে এটাকে কি বলি আমরা, রাসায়নিক পরিবর্তন। মোমের ক্ষেত্রে কত ধরনের ঘটনা ঘটবে, দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এখানে ভৌত পরিবর্তন দেখা যায় আর এখানে রাসায়নিক পরিবর্তন দেখা যায়। আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই, প্রতিস্থাপন। কে জানো ভৌত প্রতিস্থাপন বিক্রিয়াটা বোঝো নাই, এ আবার ভালো মতো খেয়াল করো।
প্রতিস্থাপন মানে হলো ক্ষমতা। ঠিক আছে, আমরা কি হয় যে যে বন্ধুটার একটু পাওয়ার বেশি থাকে ওই বন্ধুটা কি করি, ধরো বেঞ্চের যে জায়গাটা আমার পছন্দ ওই জায়গাতে আমি বসি, কিন্তু যার ক্ষমতা বেশি, যে বন্ধুর একটু শক্তি বেশি, সে এসে ধাক্কা দিয়ে আমাদের সরাইয়া সে ওই জায়গাটাতে বসে। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়াটা ঠিক এরকম। তাহলে এই জায়গায় একটু খেয়াল করা, একটা বিক্রিয়া লিখি আয়রন। আয়রন মানে কি, যে লোহা, আমরা যে ঘর বাড়ি তৈরি করি ওই লোহা, কেমন। এরপর হলো কপার সালফেট ব্যবহার করা হয়। এখানে কি হবে দেখো, আয়রনের শক্তি বেশি, আয়রনের কি বেশি, শক্তি বেশি। এই শক্তি বেশি হওয়ার কারণে সে কপারকে সরায় দিবে। কপার কি প্লাস, সালফেট কি মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে কপার হলো প্লাস আর সালফেট হলো মাইনাস। একটু আগে বলছি যে যে কোনো একটা যৌগের প্রথম অংশ কি হয় প্লাস আর দ্বিতীয় অংশ মাইনাস। তাহলে আয়রন এটা কি, এটা ধাতু। ঠিক আছে, আয়রন হলো ধাতু। আর আমরা ধাতু কিভাবে চিনবো, যে সকল পদার্থকে তুমি যখন আঘাত করবা তখন এটা আওয়াজ করে, তারপরে এটাকে তুমি চাইলে বাঁকাইতে পারবা, তারপরে এটা বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, এটা চকচকে হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো একটা মৌলের মধ্যে থাকে সেগুলো ধাতু। এছাড়াও আমরা কি জানি যে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 ইলেকট্রন থাকে তারা হলো ধাতু। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এও প্লাস, তাহলে প্লাস প্লাস কে সরাবে, তাহলে কপারটা সরে যাবে। কেন কপারটা কি হবে, সরে যাবে। কেন, কারণ তার শক্তি কম আর আয়রনের শক্তি বেশি। সে আয়রন এসে কপারকে ধাক্কা দিয়ে বের করে দিবে, নিজে ওই জায়গাটাতে বসবে। তাহলে আয়রন সালফেট আর প্লাস কি তৈরি হয়, কপার। খুবই সহজ বিক্রিয়া, বিক্রিয়া টোটালি কঠিন না, বিক্রিয়া খুবই সহজ। এই যে আয়রন এসে কি করবে, কপারকে সরিয়ে দিয়ে কি তৈরি করবে, আয়রন সালফেট আর হলো কপার। এখানে আয়রনের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, এই জন্য 2 দিয়ে কাটা গিয়ে এখানে আর কোনো ধরনের কিছু বসা লাগে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই কপার সালফেটকে আমরা কি বলি, তুতে। ঠিক আছে, কপার সালফেটকে আমরা বলি তুতে। এটার কালার কি, এটার কালার হলো নীল। এটা পরীক্ষা আসবে, গুরুত্বপূর্ণ। এটার কালার হলো নীল। তাহলে আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে আয়রন সালফেট প্লাস কপার তৈরি করে। এখানে তোমার এখানে যে ফেরাস সালফেটটা তৈরি হয় এর নাম কি, ফেরাস সালফেট। ফেরাস সালফেট। আচ্ছা, এখানে ফেরাস যেহেতু লেখছি, একটা জিনিস একটু শিখাই দিই তোমাদেরকে। যদি ধাতু সমূহের একাধিক যোজনী থাকে, যেমন আয়রনের যোজনী আমি প্রথমেই শিখেছি যে 2 এবং 3 হয়। যদি ধাতু সমূহের একাধিক যোজনী থাকে তাহলে প্রথমটার জন্য আমি আজ বলবো আর দ্বিতীয়টার জন্য ঠিক বলবো। যেমন ধরো 2, 2টা তো প্রথম, এই জন্য কি বলবো এটার ক্ষেত্রে আজ, আর দ্বিতীয়টার জন্য কি বলবো ঠিক। তাহলে এই যে ফেরাস সালফেট FeSO4, ঠিক আছে, আয়রনের যোজনী কত 2, তাহলে এখানে আমি সালফেটের পাশে 2 লিখবো আর সালফেটের যোজনী কত 2। তাহলে এই যোগটার না 2 দিয়ে কাটা গিয়ে কি থাকবে বলো, FeSO4। ঠিক আছে, ফেরাস সালফেট। তাহলে কেন ফেরাস হইলো, এই যে আয়রনের যে যোজনী যেহেতু 2 এই জন্য এটার নামের শেষে কি হয়েছে, ফেরাস। ফেরাস। ঠিক আছে, তাহলে এই কখন হবে, আমি যদি ফেরিক সালফেট লিখতে চাই আমি কি লিখবো, ফেরিক সালফেট। একটু খেয়াল করো এখানে নামের শেষে কি আছে, এই করলে আয়রনের যোজনী কত হয় 3। একটু খেয়াল করো, এই যে আয়রন লিখলাম এরপর হলো সালফেট লিখলাম, এই দুটো আগে তুমি লিখে ফেলতে হবে। যেহেতু নামের শেষে কি আছে এই করলে আয়রনের যোজনী কত হয় 3, তাহলে সালফেটের পাশে কত বসবে 3, আর সালফেটের যোজনী কত 2। তাহলে এই যৌগটার নাম হলো ফেরিক সালফেট, আর এই যৌগটার নাম কি হবে, ফেরাস সালফেট। ফেরাস সালফেট। বোঝা গেছে কিনা দেখো। তাহলে এভাবে আসিক নামকরণটা এভাবে হয়। তাহলে এখানে আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করে। এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ফেরাস সালফেটের কালার হলো হালকা সবুজ। ফেরাস সালফেটের কালার কেমন, হালকা সবুজ, একবারে গাঢ় সবুজ না, এটা হবে হালকা সবুজ। তাহলে আমাদের এই জায়গাটা মেইনলি দেখো, বিক্রিয়ার আগে যৌগের কালার কেমন ছিল, নীল, আর বিক্রিয়ার পরে, বিক্রিয়া যখন হয়ে গেছে তখন তুমি কি কালার দেখতেছো, হালকা সবুজ। তাহলে এই হালকা সবুজ কালার দেখলেও তুমি কি বুঝতে পারবা যে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে, বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা হলো। এরপরে এটা সংজ্ঞা কি হবে,
কোন একটা বিক্রিয়ায় যদি একটি মৌল অপর একটা যৌগ থেকে একটি মৌলকে অপসারণ করে নিজে ওই জায়গাটাতে বসে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়া একটি মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজেই ওই স্থান দখল করে তবে নতুন যৌগ তৈরি করে, নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে বিক্রিয়াটা হলো বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা কয়েক প্রকারের বিক্রিয়া শিখতেছি। প্রথম প্রকার কি ছিল? প্রথমে ছিল সংযোজন, এরপরে কি ছিল? দহন। 3 নম্বরে কি শিখলাম? আমরা এখন শিখলাম প্রতিস্থাপন। 4 নম্বরে আমরা কি শিখব? 4 নম্বর যে বিক্রিয়াটা এটা হলো আমাদের বিযোজন বিক্রিয়া। বিযোজন বিক্রিয়া প্রথমেই মনে রাখতে হবে যে বিযোজন বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়ার বিপরীত। সংযোজন বিক্রিয়া কি হয়েছিল? যে দুই বা ততোধিক পদার্থ মিলিত হয়ে বা বিক্রিয়া করে একটা পদার্থে পরিণত হয়েছে। আর বিযোজন বিক্রিয়ার ক্ষেত্রে হলো একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হবে। আবারও বলতেছি, বিযোজন বিক্রিয়ায় একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক পদার্থে পরিণত হবে। তাহলে আমরা একটু দেখি। এখানে খেয়াল করো, চুনা পাথরের নাম তো শুনছো বা চুনা পাথর অনেকে দেখছো। এই চুনা পাথরকে যখন আমরা তাপ দিব, ঠিক আছে, চুনা পাথরকে আমরা যখন তাপ দিব, এই তাপ দেওয়ার বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমরা তীর চিহ্নের উপরে তাপ লিখতে পারো অথবা এরকম একটা চিহ্ন দিতে পারো, ডেল চিহ্ন। ঠিক আছে, তাপ তাপ লিখে দিতে পারো অথবা ডেল চিহ্ন দিলে কি বোঝায় এটা তাপ দেওয়া হচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা চুনা পাথর বলি, এটার নাম কি? এই যে ক্যালসিয়াম। আর CO3 মানে কি? তুমি যৌগমূলকের এখানে গিয়ে দেখবা যে এটার নাম হলো কার্বনেট। তাহলে এই যৌগটার নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। নামগুলো অবশ্যই পরীক্ষার হলে লিখে দিতে হবে, ঠিক আছে, না লিখলে তোমার নাম্বার ধীরে ধীরে কমে যাবে। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপাদন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এবং তুমি বলতে পারো যে এই বিক্রিয়াটা তো কঠিন। বিক্রিয়াটা কঠিন হবে না, শুধুমাত্র তুমি একটা নোট লিখে রাখতে পারো। দেখো যে কার্বনেট থাকলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বনেট থাকলে কি উৎপাদন হবে? কার্বন ডাই অক্সাইড। দেখো এখানে কি করো, এই যে আমাদের এখানে কার্বনেট আছে, তাহলে প্রথমে তুমি কি লিখে দিবা? যে এখানে কার্বন ডাই অক্সাইড আগে লিখে দিতে হবে। এরপরে এখানে খেয়াল করো যে তোমার যখন কার্বন ডাই অক্সাইড এখান থেকে চলে যায়, কার্বন ডাই অক্সাইড যদি এই পদার্থ থেকে চলে যায়, আর কি থাকে? একটা ক্যালসিয়াম থাকে, আর এখানে কার্বন তো চলে গেছে, আর অক্সিজেন 3টা ছিল, এর মধ্যে 2টা চলে গেছে, তাহলে আর একটা অক্সিজেন রয়ে যায়। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, এই যে এখানে ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড, এগুলো তো নাম জানি। ক্যালসিয়াম মানে হলো ক্যালসিয়াম, আর অক্সিজেন যখন ক্যালসিয়ামের সাথে যুক্ত হবে তখন এটার নাম লিখবো আমরা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা কি লিখতে পারবা না বিক্রিয়ার বর্ণনায়? এটা কি মুখস্থ করা লাগবে যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। এই নোটটা দেখা হয়েছে কিনা দেখো, নোটটা লিখতে হবে, তাহলে বিক্রিয়াটা সহজ হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু সহজ করে দিই। চুন, ঠিক আছে, এটার আরেকটা নাম হলো কুইক লাইন। চুন মানে কি? আমরা বিল্ডিং যখন রং করা হয় তখন চুনের কলম দেওয়া হয়, তারপরে রং করা হয়। এছাড়া অনেকে আছে পান খায়, পানের ক্ষেত্রেও চুনটা ব্যবহার করা হয়। তাহলে চুন অথবা এটার আরেকটা হলো কুইক লাইম। এটা সংকেত কি? এই 3টা সংকেত একসাথে লিখে দিবা যে চুন অথবা কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড। চুন, এরপর হলো চুনের পানি, চুনের পানি, অথবা এটার আরেকটা হলো স্লেকেট লাইন, স্লেকেট লাইন, স্লেকেট লাইন, স্লেকেট লাইন। তাহলে এটার সংকেতটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সংকেতগুলো কিন্তু খুবই সহজ, ক্যালসিয়ামের যোজনী 2 আর হাইড্রোক্সাইডের যোজনী 1। এজন্য আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখছি। তাহলে চুন গেল, চুনের পানি গেল, আরেকটা সংকেত আছে, এটা হলো চুনা পাথর, চুনা
ফসফরাস। এটাকে আমরা কিভাবে লিখবো? ক্যালসিয়াম কার্বনেট। এই তিনটা জিনিস একসাথে মনে রাখবা, তাহলে তোমার জন্য বিক্রিয়াগুলো সহজ হয়ে যাবে। তাহলে এখানে যে ক্যালসিয়াম কার্বনেট হলো চুনা পাথর, পরীক্ষায় যদি আসে যে চুনা পাথরকে তাপ দিলে কি কি উৎপাদন হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। পরীক্ষায় আরো একটা জিনিস আসে যে এটা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, তুমি এটা কিভাবে শনাক্ত করবা? ঠিক আছে, এখানে দুইটা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড উৎপাদন হচ্ছে প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদন হচ্ছে। এটা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বোঝার জন্য আমাদেরকে চুনের পানির মধ্য দিয়ে ধারণা করতে হবে। একটু আগে আমরা শিখছি যে চুনের পানির সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে কিসের মধ্য দিয়ে চালনা করব? চুনের পানির মধ্য দিয়ে। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে আমরা চুনের পানির মধ্য দিয়ে চালনা করব। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস চুনের পানির মধ্য দিয়ে চালনা করলে কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বললাম, চুনের পানিটা মূলত কিভাবে তৈরি হয়? ঠিক আছে, এটা বুঝলে তোমার জন্য আরেকটু সহজ হবে। যদিও বইয়ের বিক্রিয়াটা আসছে পরে আছে, চুন প্লাস পানি। ঠিক আছে, এটা হলো আমার চুন, যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলি, আর এটা হলো পানি। তাহলে কি তৈরি হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ধরো একটা গ্লাস নিলাম, এই গ্লাসের মধ্যে আমি কি দিলাম? প্রথমে চুন দিলাম, এরপরে আমি এটাতে কি দিলাম? পানি দিলাম। এই চুন এবং পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে উপরে এই পানিটাকে তুমি যখন অনেকক্ষণ রেখে দিবা, তখন ধরো কিছু চুন নিচে পড়ে থাকবে, আর অধিকাংশ চুন পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এরকম একটা স্বচ্ছ পানি তৈরি করবে। কেমন স্বচ্ছ পানির মতো স্বচ্ছ এরকম একটা পদার্থ তৈরি করবে, যেটা একবারে পানির মতো দেখতে। তাহলে উপরে যে স্বচ্ছ অংশটা, এটাই হলো চুনের পানি। ঠিক আছে, এই চুনের পানির মধ্যে তাহলে এখানে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, এটা হলো স্বচ্ছ। ঠিক আছে, আর এখানে আমি কোন গ্যাসটা ধারণা করতেছি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে ধারণা করব, তখন তৈরি হবে কি? ক্যালসিয়াম কার্বনেট। একটু আগে দেখাইছিলাম কি কার্বনেট থাকলে কি উৎপাদন হয়? কার্বন ডাই অক্সাইড। নোটের ওই জায়গাটাতে লিখে দিবা যে কার্বন ডাই অক্সাইড থাকলে তাহলে কি উৎপাদন হবে? কার্বনেট। আবার বলতেছি, কার্বনেট থাকলে কি উৎপাদন হয়? কার্বন ডাই অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড থাকলে কি উৎপাদন হবে? কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, প্লাস তৈরি হবে কি? এই যে কার্বন ডাই অক্সাইড কিসে কনভার্ট হয়ে গেল? ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট। আর এইচ আর ও মিলে কি তৈরি হতে পারে? পানি। এখানে আমরা প্রথমে কি দেখছি? এখানে স্বচ্ছ একবারে পানির মতো স্বচ্ছ একটা পদার্থ দেখছিলাম, এটা হলো চুন, চুনের পানি। আর এই স্বচ্ছ পদার্থটা কিসে কনভার্ট হয়? গোলাটে হয়ে যায়। কি হয়ে যায়? গোলাটে হয়ে যায়। এবং তোমার প্রশ্ন হতে পারে যে কেন গোলাটে হয়? একটু আগে তো স্বচ্ছ ছিল। কারণ হলো এই যে ক্যালসিয়াম কার্বনেট একটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থ তোমার যখন পানিতে উৎপাদন হবে, পানিতে যখন উৎপাদন হবে, তখন এই কঠিন পদার্থটা পানিতে দ্রবীভূত হয় না। দ্রবীভূত না হওয়ার কারণে স্বচ্ছ পানিটা কি হয়ে যাবে? গোলাটে হয়ে যাবে। গোলাটে হওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে যে গ্যাসটা আছে এটা হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস এই বিক্রিয়া বা এই পরীক্ষা প্রদর্শন করে না। তাহলে পরীক্ষা এরকম দিবে যে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস এই নামক একটা পদার্থ তৈরি হয়। ঠিক আছে, বলবে যে এই পদার্থের নাম কি এবং এটাকে কিভাবে শনাক্ত করা যায়। তাহলে তুমি বলবে যে এই পদার্থটির নাম হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটি যখন চুনের পানি, স্বচ্ছ চুনের পানির মধ্যে দিয়ে চালনা করব, তখন এটা গোলাটে ক্যালসিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করে। যেহেতু পানিটা গোলাটে হয়ে যায়, এ থেকে আমরা বুঝি যে যৌগটা কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল। ঠিক আছে, আচ্ছা এরপর আরো দুইটা বিক্রিয়া দেখি, বিযোজন বিক্রিয়া। আমরা মূলত বিযোজন বিক্রিয়ার ভিতরে আছি। তাহলে এই জিনিসগুলো লিখতে হবে, সহজ হয়ে যাবে। এরপরে হলো কপার কার্বনেট। একটু আগে পড়েছি। তাহলে কপার কার্বনেটকে কি দিতে হবে? তাপ দিতে হবে। কার্বনেট থাকলে কি উৎপাদন হয়? কার্বন ডাই অক্সাইড। আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড চলে গেলে একটা অক্সিজেন থাকে আর কপার থাকে, তাহলে কপার অক্সাইড। খুবই সহজ। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস কপার অক্সাইড তৈরি হবে। তাহলে কপার কার্বনেটকে তাপ দিলে কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এরপরের বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট, পটাশিয়াম ক্লোরাইড HClO3। ঠিক আছে, এই পটাশিয়াম ক্লোরাইড এর সংকেতটা একটু মুখস্থ রাখা লাগবে।
এখানে আমরা কি দিব, তাপ। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি উৎপাদন হবে, অক্সিজেন গ্যাস। ঠিক আছে, আগে তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এখন হলো অক্সিজেন গ্যাস। আর এটা ছাড়া কি আছে, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এভাবে দিয়ে দিবা, বিক্রিয়াটা খুবই সহজ। আচ্ছা, এখন যদি সমতাকরণ করতে বলে তাহলে কিভাবে করবা? এখানে দেখো, এখানে অক্সিজেন কয়টা আছে আমার, 3টা, আর এখানে অক্সিজেন আছে 2টা। ঠিক আছে, এখন এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে কয়টা অক্সিজেন হয়, 6টা অক্সিজেন। তাহলে 6টা মেলানোর জন্য সামনে কত দিতে হবে, 2। ঠিক আছে। আচ্ছা, এটা আর একটু সহজভাবে আমি শিখাই, একটু ধৈর্য দরকার, এভাবে শিখালে মনে থাকবে। আর যদি সমতাকরণটা মেইন ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট বিক্রিয়াটা দিলা, এটা হলো মেইন। কিন্তু যারা ধরো রোল 1, 2 বা 10 এর ভিতরে আছো, তারা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাবা, যে সমতাকরণ সহ দিবা। এটা আবারও বলতেছি, সমতাকরণ যদি তুমি না পারো, এটা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট বিক্রিয়াটা লিখে দিয়ে আসো, ফুল মার্ক পেয়ে যাবা। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে অক্সিজেন আছে কয়টা, 3টা, আর এখানে অক্সিজেন আছে 2টা। এখন এই 3 কিভাবে মেলাবো? দেখো, আমি যদি এখানে 3/2 লিখি, 3/2 লিখলে কি হবে, 3/2 ইনটু 2, এই যে 2টা। তাহলে 2 এ 2 এ কাটা দিয়ে আমার 3টা অক্সিজেন মিলছে কিনা, যে আমার এই পাশেও 3টা অক্সিজেন আছে, এই পাশেও কয়টা অক্সিজেন মিললো, 3টা। এখন তুমি হয়তো বইয়ের দিকে তাকায় বলবা, এখানে তো বইয়ে তো 3/2 নাই, তাহলে কিভাবে তারা কি করলো? এটা বোঝার জন্য একটা খেয়াল করো, যে ভগ্নাংশ অবস্থায় যে আমি 3/2 দিলাম বা 3/2 দিলাম, এই ভগ্নাংশটা দেখতে সুন্দর না। ঠিক আছে, এই ভগ্নাংশটা যেহেতু দেখতে সুন্দর না, এই ভগ্নাংশটাকে দূর করতে হবে। কিভাবে দূর করব? যে আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি, 3/2 কে আমরা কত দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো 2 দিয়ে কাটাকাটি কিন্তু আর ভগ্নাংশ থাকে না। ঠিক আছে, তাহলে সবগুলোকে আমি 2 দ্বারা গুণ করে দিব, তাহলে 2 পটাশিয়াম ক্লোরাইড। এটাকে তাপ দিলে কি উৎপাদন হবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস, যে এখানে খেয়াল করো, 2 দ্বারা যখন গুণ করব, 2 2 কাটা গিয়ে 3 অক্সিজেন। এভাবে মূলত বিক্রিয়াটা হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। তাহলে আমাদের কি শেষ, বিযোজন বিক্রিয়া শেষ। আমরা চলে যাব রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তি রূপান্তর। রাসায়নিক বিক্রিয়া, তাপ শক্তি রূপান্তর। যেমন ধরো, তোমরা যে রান্না বান্না করো, রান্না তো করো না, তোমাদের আপু আম্মু করে বা আম্মা করে। তোমরা যখন রান্না করবা, তখন দেখা গেছে যে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, এটা হলো মিথেন গ্যাস। আর যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করো, তাদের গ্যাসটার নাম হলো প্রোপেন অথবা বিউটেন। তাহলে সাপ্লাইয়ের যে গ্যাসটা থাকে, ওটা হলো মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে কি কি তৈরি করবে, বিক্রিয়াটা একটু খেয়াল করো। মিথেন গ্যাস বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এই যে কার্বন। দেখো, বিক্রিয়া একটা বিক্রিয়া মুখস্থ করা লাগে না, এই যে কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি হতে পারে, কার্বন ডাই অক্সাইড। আর হাইড্রোজেন আর অক্সিজেন, বা এখান দিয়ে দেখা, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হতে পারে, জলীয় বাষ্প। প্লাস কি তৈরি করে, তাপ এবং আলো তৈরি করে। ঠিক আছে, এই তাপটা দিয়ে মূলত আমরা রান্না বান্না করে থাকি। পৃষ্ঠা নাম্বার 82, রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর। তাহলে এখানে আমার যে, এটা হলো আমার রাসায়নিক পদার্থ মিথেন, এটা থেকে আমি কি কি পাচ্ছি, তাপ এবং আলোক শক্তি, আলোক শক্তি পাচ্ছি। তাহলে রাসায়নিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। মোমের ক্ষেত্রে আমরা কি দেখছি, মোমের ক্ষেত্রে আছে যে মোম একটা রাসায়নিক পদার্থ, আর সে কি কি দিচ্ছে, তাপ এবং আলো। তাহলে রাসায়নিক পদার্থ তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো 83 পৃষ্ঠা, তোমরা লেখার ভিতরে আজকে অধ্যায়টা শেষ করে দিব, যদিও বলা কথা আরম্ভ হয়ে গেছে। লাইভ ক্লাস এটা কতক্ষণ চলতেছে, 9টা 37, প্রায় 1 ঘন্টার উপরে ক্লাসটা চলতেছে। দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। খাবার সোডা, দেখো 83 পৃষ্ঠার প্রথম যে একটা বক্স আছে, খাবার সোডা লেখা আছে, এটা সংকেতগুলো আগে ক্লিয়ার করবা। খাবার সোডা অথবা এটা আরেক নাম দেওয়া হয়েছে বেকিং সোডা, বেকিং সোডা। এটা সংকেত হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট।
কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট, এই দুইটা নামে আমরা রাখা যায়। তাহলে এটা খাবার সোডার সংকেত কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের মধ্যে যখন আমরা লেবুর রস দিব, কি দিব? লেবুর রস দিব, তখন কি কি জিনিস তৈরি হয়? ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা তোমাদের বইয়ে দেওয়া নাই, জাস্ট ওরা কি লিখছে, বেকিং সোডা, বেকিং সোডা প্লাস লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে কি তৈরি হবে? বেকিং সোডাতে কি থাকে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, সাইট্রিক অ্যাসিডের সংকেতটা আমি একটু লিখে দিই, C6H8O7, C6H8O7, এটা হলো সাইট্রিক অ্যাসিডের সংকেত, এটা হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে কি তৈরি হবে? এখানে যে হাইড্রোজেন গুলো আছে, হাইড্রোজেন কয়টা আছে? 8টা। এই 8টার মধ্যে 3টাকে সে সরাই দিবে, কে সরাই দিবে? সোডিয়াম। তাহলে আমাদের কি তৈরি হয়? C6, H কত হবে? 5 আর O 7। 3টা হাইড্রোজেনকে কে সরাই দিচ্ছে? সোডিয়াম। তাহলে শুরুতে আমরা কি লিখব? Na3। তাহলে Na3C6H5O7 কিভাবে হলো আবারও বলি, সোডিয়াম 8টা হাইড্রোজেনের মধ্যে 3টা হাইড্রোজেন সরাই দেয়, তাহলে 3টা সোডিয়াম লাগবে। 3টা সোডিয়াম 8টা হাইড্রোজেনের মধ্যে কয়টাকে সরাবে? 3টাকে সরাই দিবে, এইজন্য H5। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট, সাইট্রেট। এখানে এই অ্যাসিড আর বেকিং সোডা বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে। ঠিক আছে, লবণ তৈরি করে। সব লবণগুলো খাওয়া যায় না, এই লবণ খাওয়া যাবে না। লবণের নামের শেষে কি যোগ হয়? এট। লবণের নামের শেষে এট যোগ হয়, এই জন্য এটার নাম কি হয়েছে? সোডিয়াম সাইট্রেট। এখন তোমরা বলতে পারো যে সোডিয়ামটা কেন আমি প্রথমে লিখলাম? এটা একটু এভাবে মনে রাখো যে সোডিয়াম তো পরে আসছে, তাই না? এটা কি তুমি মনে করো মেহমান আসছে তোমার বাসায়, এখন তুমি খাওয়ার সময় তুমি কি আগে নিজে খেয়ে ফেলবা? মেহমানকে দিবে না? আমরা কি করি? প্রথমে আগে মেহমানকে দিই, এরপরে আমরা নিজেরা খাই। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি যখন নামকরণ করবা তখন সোডিয়ামের নামটা আগে লিখবা। তাহলে সোডিয়াম আর হলো সাইট্রিক। কেন নামের শেষে এট যোগ হলো? কারণ এটা একটা লবণ, এই জন্য নামের শেষে কি যোগ হলো? এট। তাহলে সোডিয়াম সাইট্রেট তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে আর কি তৈরি হবে? এখানে আর তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। আর কি তৈরি হবে? ঠিক আছে, বেকিং সোডার সাথে সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হবে। এরপরে এই বিক্রিয়াটা আসলে কোথায় দেওয়া হয়? একটা টেস্ট টিউব নাও, এই টেস্ট টিউবে তুমি প্রথমে বেকিং সোডা নাও। ঠিক আছে, এর মধ্যে আমরা কি যোগ করে দিলাম? লেবুর রস। লেবুর রস যোগ করে দিলাম। ঠিক আছে, লেবুর রস যোগ করে দিলাম। লেবুর রস যোগ করার কারণে এখানে বিক্রিয়া হবে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। তাহলে এই যখন এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে তুমি যখন পাত্রটা ধরবা, ঠিক আছে, বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তুমি যখন পাত্রটা ধরবা, পাত্রটা ধরার কারণে তোমার ঠান্ডা লাগবে। ঠিক আছে, কারণ কি? এই বিক্রিয়া সম্পন্ন হতে তাপ শোষিত হয়ে গেছে। তাপ কি হয়? শোষিত হয়ে গেছে, কিছু পরিমাণ তাপ শোষণ হয়ে গেছে, এই জন্য তোমার টেস্ট টিউবটা ঠান্ডা দেখা যায়। এই তাপ শোষণের বিপরীত বিক্রিয়া, বিপরীতটাকে বলি আমরা তাপ উৎপন্ন হয়েছে। তাপ উৎপন্ন হলে কেমন লাগবে? টেস্ট টিউবটা গরম লাগবে। আর তাপ শোষিত হলে টেস্ট টিউবটা ঠান্ডা লাগবে। কখন তাপ উৎপন্ন